সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডেন্টাল চিকিৎসা পদ্ধতিতে আধুনিকায়ন। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আর আমাদের আজকের আলোচ্য বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হইনি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। ডেন্টাল চিকিৎসা পদ্ধতিতে আধুনিকায়ন আসলে কি কি চলে এসেছে? একটা সময় ছিল আমাদের নানা দাদিরা বা তার আগের মানুষজন ডেন্টাল চিকিৎসা নিতে ভয় পেত, যে অনেক বেশি ব্যথা পাবে বা ভালো একটি চিকিৎসা করতে গেলাম সেখান থেকে দাঁতটিকে বেশি ফুটা করে ফেললো, দাঁতের ক্ষতি করে ফেললো, এই ধরনের একটি শঙ্কা কাজ করতো। আবার এটিও কাজ করতো যে একটু গর্ত হয়ে গেছে, একটা ফিলিং করতে বললো, বা ব্যথা ডাক্তার রুট ক্যানাল করতে বললো, এর সফলতার হার মনে খুব বেশি ভালো হবে না, কিছুদিন পর দাঁতটি ফেলেই দিতে হবে। এই জন্য রোগীরা এখনও আমাদের কাছে এসে বলে যে ডাক্তার সাহেব ব্যথা হয়েছে, আমার রাখার দরকার নেই, একটু ফেলে দেন। কারণ আমরা জানি না যে দাঁত ফেলে দিলে কতটুকু ক্ষতি হতে পারে, বা দাঁতটি রাখা যে এখন যায় সফলভাবে, এটি কিন্তু এখনও অনেক পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠী এখনও জানে না। কারণ এখনও পর্যন্ত মানুষ কিন্তু স্বাভাবিক ডেন্টাল চিকিৎসকের পাশাপাশি এক ধরনের ভুয়া চিকিৎসকের কাছে চলে যায়, প্রপার চিকিৎসা পায় না। এই যে চিকিৎসা একটা ফেইলুরের বিষয় রয়েছে বা চিকিৎসা করতে গিয়ে পরবর্তী জটিলতায় পড়ে যাচ্ছে, সেই ভয়টা কিন্তু এখনও রয়ে যায়। বাট বর্তমান প্রেক্ষাপট কিন্তু অনেক ভিন্ন। রিসেন্টলি মানে খুব বেশি সময়ের হিস্ট্রি কিন্তু নয় এটা। আমি যদি একটু পিছনের দিকে তাকাই, গত 15 থেকে 20 বছরে বাংলাদেশের চিকিৎসায়, এই ডেন্টাল চিকিৎসায় এতটাই আধুনিক হয়েছে যে ডেন্টিস্টরা দাবি নিয়ে বলতে পারে, আমি আবারও বলছি, দাবি নিয়ে বলতে পারে যে শরীরের একমাত্র মুখের মধ্যকার কোনো রোগ হলে সেই রোগীকে বাইরে যাওয়ার বিষয়টি মাথায় আনার কোনো মানেই হয় না, জাস্ট বিলাসিতা ছাড়া। কারণ সব ধরনের চিকিৎসা কিন্তু আমাদের দেশে এখন সফলভাবে হচ্ছে। তবে রোগীদেরকে বুঝতে হবে ডাক্তার নির্বাচন খুব বেশি জরুরি। কারণ আমাদের দেশে কিন্তু এই আধুনিকায়নের ভিতরেই দাঁতের চিকিৎসার ভাগ ভাগ হয়ে গেছে। আগে যেমন একজন ডাক্তারই সব কাজ করে ফেলতো ডেন্টালের ডক্টর মুখের মধ্যে, এখন কিন্তু বিষয়টি ওরকম নয়। এখন আমাদের আলাদা ডক্টর তৈরি হয়েছে। যেমন আমাদের এন্ডোডন্টিস্ট, মানে আমাদের নর্মাল যে বিডিএস কোর্সটি বা পাশ করা যে কোর্সটি রয়েছে তার পরবর্তীতেও কিন্তু এই ধরনের ডিগ্রি নেওয়া হয় তাদের আলাদা আলাদা যে চিকিৎসা তার উপর। তার মধ্যে বলা হয় এন্ডোডন্টিক একটি চিকিৎসা। এটি হচ্ছে যেমন বলছেন রুট ক্যানাল চিকিৎসা, ছোটো বাচ্চাদের পালপেক্টমি চিকিৎসা, এরা এই রিলেটেড এই কাজগুলি করে থাকে। আবার আরেকজন আছেন, গ্রুপ রয়েছেন প্রস্থোডন্টিক বলে থাকি আমরা, প্রস্থোডন্টিস্ট। তারা দাঁত পড়ে গেলে বা মিসিং হয়ে গেলে সেখানে দাঁত লাগানোর বিষয়টি তারা করে থাকে। এর পাশাপাশি রয়েছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। কারোর হয়তো অ্যাক্সিডেন্টে চোয়াল ভেঙে গেল, আক্কেল দাঁত খুব বাজে অবস্থায় রয়েছে, ফেলতে হবে, মুখের মধ্যে সিস্ট, টিউমার থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা পর্যন্ত কিন্তু এই ওরাল সার্জনরা সফলভাবে আমাদের বাংলাদেশে করে আসছে। আরেকটি ডিপার্টমেন্ট হচ্ছে অর্থোডন্টিক ডিপার্টমেন্ট। এদের কাজ হচ্ছে সুন্দর দাঁতকে সুন্দর করা। যাদের এলোমেলো দাঁত রয়েছে, বাঁকা ফাঁকা দাঁত রয়েছে, তারা সুন্দর চিকিৎসার মারফতে এই দাঁতটিকে সুন্দর করে দেয়। আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে পেরিওডন্টাল ডিপার্টমেন্ট, যেখানে আমাদের মাড়ি দিয়ে রক্ত পড়ার চিকিৎসাটি করে দেওয়া হয়। দাঁত নড়ে গেলে, আমাদের চোয়ালের বোন লস হয়ে গেলে তারা এই চিকিৎসাটি দিয়ে থাকে। আরেকটি হচ্ছে পেরিওডন্টিক বা বাচ্চাদের চিকিৎসা। ছোটো বাচ্চাদেরও কিন্তু এখন আলাদা ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেছে যারা এদেরকে চিকিৎসা দিয়ে থাকে। কি কি আধুনিকরণ এখানে এসেছে? ডায়াগনস্টিক পারপাস। আগে কিন্তু আমাদের দেশের ক্লিনিকে সহজে এক্স রে বা অন্য যে ডায়াগনস্টিক পারপাস এগুলো কিন্তু সব ক্লিনিকে থাকতো না, কারণ আমরা চাইলেও এগুলি পেতাম না। কিন্তু এখন এই আধুনিক যুগে আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের এক্স রে বলি, বাকি যে দাঁতের একটু কি সমস্যা রয়েছে আমরা কিছু বিষয় দিয়ে টেস্ট করতে হয়, সেই যে ম্যাটেরিয়াল বা সরঞ্জামগুলি খুব সহজেই ডাক্তাররা এখন অ্যাভেলেবেল করে ফেলেছে বা তাদের চেম্বারে রয়েছে। ফলে এই যে ডায়াগনোসিসের বিষয় বা রোগ শনাক্তকরণের বিষয়টি অনেক সহজ হয়ে গেছে এবং প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু এই সুবিধা এখন পাচ্ছে। যেদিকটা উন্নয়ন হয়েছে, পেশেন্টকে বসিয়ে রেখে আমরা ওখানে এক্স রে করে দেখিয়ে নিতে পারি কী হয়েছে না হয়েছে এগুলো। এরপরে আসি খুব কমনলি যে বিষয়টি ব্যবহার হয় যে অ্যানেস্থেশিয়া। এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় লাগে। তো এটাতে কিন্তু রোগী একটা ভয় ছিল যে অবশ করে দেবে, এটা কিন্তু কী না কি ক্ষতি হয়। বাট এটিও কিন্তু এখন অনেক সহজ হয়েছে, অনেক নিরাপদ এখন। যেমন শরীরে অন্য অন্য রোগ হলে যে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, যেটাকে আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া বলি,
সেটা কিন্তু আলাদা ডিপার্টমেন্ট, আচ্ছা। আলাদা ডক্টর সেটা দিয়ে থাকেন। এটা কিন্তু আমাদের অনেক রুগীরা হয়তো বুঝে না যে তার একটা অপারেশন হচ্ছে, মনে করে ওই যে সার্জারির ডাক্তার সেই মনে অ্যানেস্থেসিয়া দিচ্ছে। বিষয়টা এমন না, কিন্তু এটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে হয়। একজন অ্যানেস্থেসিওলজিস্ট আছেন, ওনার কাজ হচ্ছে তাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার পার্টটাকে দিয়ে ফলো আপ করা, আর যে সার্জন সে মূল চিকিৎসাটি দিচ্ছে। বাট ডেন্টাল বিষয়টা কিন্তু ভিন্ন। এই ডেন্টিস্টে কিন্তু তার অ্যানেস্থেসিয়া দিচ্ছে এবং সেই কিন্তু তার বাকি কাজগুলি করছে। তো লোকাল অ্যানেস্থেসিয়া বলতে শুধু পার্টিকুলার আমরা ওই জায়গাটাকে অবশ্য করার কথাটি বলে থাকি। এটা আমাদের দেশে এখন খুবই নিরাপদ, যদি সেই রোগী একজন ভালো বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিয়ে এই অ্যানেস্থেসিয়াটি নেয়। তবে হ্যাঁ, যদি সেই ডাক্তারের প্রপার নলেজ না থাকে, যেমনটি বলছিলাম হাতুড়ে চিকিৎসক বা কোয়াক চিকিৎসক, এই অ্যানেস্থেসিয়া কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। যেমন এখান থেকে সেন্সিটিভিটি হয়ে পেশেন্ট একটু মারাত্মক ক্ষতির দিকে যেতে পারে, নার্ভ ড্যামেজ হয়ে যে লম্বা টাইম ধরে যে অবশ্যই বিষয়টি রয়ে যেতে পারে, নার্ভ ড্যামেজ যে ঠোঁট বাঁকা হয়ে যেতে পারে, এটা লম্বা টাইম থাকতে পারে। এই অনেক ধরনের জটিলতা কিন্তু অ্যানেস্থেসিয়া হতে পারে। রোগীর সিনকপ হয়ে ইনস্ট্যান্ট রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, নানা জটিলতা হতে পারে যদি সেই ডাক্তারের প্রপার নলেজ না থাকে। তবে হ্যাঁ, অনেক রুগী দেখতে দেখতে কিন্তু কোনো একটা রুগীকে এমন ডাক্তারও অনেক সময় অনেক ঝামেলা একটু হয়ে যেতে পারে, সেটা সাময়িক। ডাক্তার জানে যে তার কী সমস্যাটি হচ্ছে বা হতে পারে, সেই অনুযায়ী সে আগেই প্রিকশন নিয়ে নেয়, বা হলে তার চিকিৎসা দিলে সে কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যায়। বিশেষ করে যেটা প্রলং একটি অবস্থা রয়ে যায় মুখের মধ্যে, এটি নার্ভটা একটু ইনজুরি হয়ে গেলে ঠোঁটটা একটু বাঁকা হয়ে থাকে, এটা কিন্তু কিছুদিনের মধ্যেই চিকিৎসা নিলে আবার ঠিক হয়ে যায়, এটা ভয়ের কারণ না। তবে সেটা খুবই কম হয়, খুবই কম। আমরা বলে থাকি এটা মোটামুটি শতভাগই নিরাপদ এই ডেন্টাল এই অবসর পদ্ধতিটি। তবে হ্যাঁ, আমাদের আরও বেশি আধুনিক হচ্ছে আমাদের দেশে। আগে যেমন ওই যে ডিসপোজেবল নিডল যেগুলো আমাদের বাজারে পাওয়া যায়, ওগুলো আমরা ব্যবহার করতাম, ওর নিডলটা একটু মোটা ছিল, একটু ব্যথা কিন্তু পেশেন্ট পেত। বাট এখনকার এই নিডলটা এতই চিকন যে রোগী খুব সহজে কিন্তু বুঝতে পারে না যে তার অবশ করা হচ্ছে। আর ডেন্টালে যে অ্যানেস্থেসিয়া ব্যবহার করে থাকি তার কিন্তু মেনলি দুইটা ভাগে ভাগ করি আমরা। একটি হচ্ছে ইনফিল্ট্রেশন বলে থাকি আমরা, যেমন ধরেন সামনের দাঁতগুলি যখন আমরা কাজ করি ওই দাঁতটি অবশ করা হয়। বাট যখন মাড়ির দাঁতে, বিশেষ করে নিচের দাঁতের মাড়ির দাঁতগুলো ইউজ করা হয়, তখন কিন্তু আমাদেরকে পুরো ফিলটা অবশ করতে হয়, আমরা নার্ভ ব্লক করতে হয়। তো কিন্তু দুই ধরনের ফিলিংস হয়, একটি হচ্ছে শুধু ওইটুকুই অবশ, আর ওটি যে পুরো মুখ ঠোঁট ধরেই অবশ। ওই সময় রোগীটা ভয় পায়, বাট এটা সেফ। এটা কিন্তু ইচ্ছা করে ডাক্তারকে ওইখানে দিয়ে এই পুরো জিভ এবং ঠোঁটকে অবশ করছে, এখানে ভয়ের কিছু নেই, কোনো রকমের ভয়ের কিছু নাই। জাস্ট চিকিৎসা দেওয়ার জন্যে রোগী যাতে ব্যথা না পায় এটির জন্য অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। তো সুতরাং এখান থেকে রোগীদের ওই যে ভয় পাচ্ছে চোখের ক্ষতি হবে, ব্রেনের ক্ষতি হবে, এই ধরনের চিন্তার কিন্তু এখন খুব বেশি রকমের কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য এই অ্যানেস্থেসিয়া নিয়ে। স্যার, আপনার কাছে আমি একটু জানবো যে আপনি অ্যানেস্থেসিয়া নিয়ে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিলেন। এখন একটু জানবো যে এই অ্যানেস্থেসিয়া দেবার ক্ষেত্রে আসলে কি কি সাবধানতা অবলম্বন করতে হয়? একদম সাধারণ কিছু সাবধানতা, যেমন রোগীর একটা হিস্ট্রি নিয়ে নিতে হয়, তার কোনো অ্যালার্জি রয়েছে কিনা, অন্যান্য রোগ রয়েছে কিনা, কী কী ওষুধ খাচ্ছে, এই বিষয়গুলি জানা উচিত। কারণ যেহেতু এটা শরীরের মধ্যে ঢুকছে, পুশ করছি, সে যদি অ্যালার্জেন হয়ে থাকে বা তার যদি সহজে অ্যালার্জি হয়ে থাকে, এখান থেকে অ্যালার্জি রিয়াকশান কিছু হতে পারে। যদিও সেটা ম্যানেজমেন্ট সহজ, বাট আমি কেন রিক্সে যাব যদি প্রপার হিস্ট্রি আমরা নিয়ে থাকি? আমরা আগে থেকেই তো সেটাকে ব্যবস্থা করে নিয়ে অ্যানেস্থেসিয়া আমরা দিতে পারি, তাহলে ওই রিক্স নেওয়ার বিষয় নয়। সে কী কী ওষুধ খাচ্ছে, সে কোনো লম্বা টাইম অ্যান্টিকোয়াগুলেন্ট খাচ্ছে কিনা, এই ধরনের হিস্ট্রি নিয়ে আমরা এটা এই অ্যানেস্থেসিয়াটা দিতে পারি। তো যার ফলে দেখা যায় পেশেন্টের যদি প্রপার হিস্ট্রিটা আমরা নিতে পারি, এই অ্যানেস্থেসিয়া থেকে জটিলতা যেটা হওয়ার কথা সেটি অনেকটাই রোগী এখান থেকে পরিত্রাণ পেতে পারে। অনেক সময় রোগীরা আপনাদেরকে বলে থাকেন যে দাঁতে যেহেতু ক্যারিজ হচ্ছে খুব ঘন ঘন, সেক্ষেত্রে দাঁত ফেলে দেওয়াটাই মনে হয় খুব বেটার। তো এক্ষেত্রে একজন ডেন্টিস্ট হিসেবে আপনারা আসলে রোগীর কথা শুনে থাকেন, একজন চিকিৎসক হিসেবে যেটা রোগীর জন্য ভালো সেটাই আপনারা করে থাকেন। আমাদের 32টা দাঁত দিয়েছে আল্লাহ, ওই 4টা আক্কেল দাঁত মানে সব শেষের যে দাঁতগুলি রয়েছে, সেই 4টি দাঁত ছাড়া প্রতিটি দাঁতে কিন্তু আলাদা আলাদা ফাংশন রয়েছে, এটা অনেকেই হয়তো জানে না। সেই জন্য মনে করে একটা দাঁত ফেলে দিলে কী বা যায় আসে, মানে আল্লাহ দাঁতগুলি দিয়েছে সবগুলি আলাদা আলাদা ফাংশন। কোনোটি কাটতে ব্যবহার হয়, কোনোটি পেষণ করতে ব্যবহার হয়, কোনোটা ছিঁড়তে ব্যবহার হয়। দাঁতের কিন্তু এক একটি ফাংশন রয়েছে। যদি একটা দাঁত কোনো কারণে মিসিং হয়ে যায় বা চলে যায়, সেখানে কিন্তু অন্য দাঁতগুলির যেই অ্যালাইনমেন্ট বা যেই অবস্থান অনেকটাই চেঞ্জ হয়ে যায়। দাঁত ফাঁকা হয়ে যেতে পারে, উপরে নিচে হয়ে যেতে পারে। রোগীর যে প্রপার খাওয়ার যে এনজয়মেন্ট এবং যেই চেহারার যে বিষয়টি, দুইটাই কিন্তু হ্যাম্পার হতে পারে যদি একটি দাঁত ফেলে দেয়। সুতরাং দাঁত ফেলে দেওয়া কখনোই কাম্য নয়। আমরা রোগীকে শেষ পর্যন্ত ট্রাই করে থাকি, রোগী বলে থাকি যে এই দাঁতটি রাখার নিরাপদ ব্যবস্থা আছে, এই ব্যবস্থাটি আপনি নেন। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা দেরি কেন করব, দাঁত ভাঙা পর্যন্ত দেরি কেন করব? দাঁতের গর্ত হয়েছে তখনই যে চিকিৎসা করে নেই, তাহলে যেমন চিকিৎসা পদ্ধতি সহজ হবে, তার খরচ কম হবে, তার কম সময় লাগবে, সব দিক থেকে রোগীদের জন্য কিন্তু সহনশীল একটি অবস্থায় থাকে। কিন্তু আমরা দেরি করলেই কিন্তু বিপত্তি ঘটে। লম্বা টাইম দেরি করছি, ব্যথা করছে,
ট্রিটমেন্ট নিচ্ছি না, চিকিৎসার কাছে যাচ্ছি না ভয়ে অন্য কোনো কারণে, সেখান থেকে কিন্তু এই রোগের জটিলতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায় তখন আমরা চাইলেও খুব সহজে এই দাঁতটিকে রাখার ব্যবস্থাটা করতে পারি না। স্যার, কার্ডিয়াক পেশেন্ট যারা রয়েছে অথবা ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে অথবা যাদের কোমরবিডিটি ডিজিজ রয়েছে তাদের খুব ঘন ঘন দাঁতের সমস্যা দেখা দেয়, এটির বিশেষ কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, কারণ রয়েছে। কারণ ডায়াবেটিক তো খুব কমিউনিটি বিষয়, ডায়াবেটিক সাথে মুখের রিলেশন একদম নিবিড়। ডায়াবেটিক আনকন্ট্রোলে থাকলে মুখের ডেন্টাল ক্যারিজ হবে, মাড়ির রোগ হবে, মুখের ঘা শুকাবে না, মুখের জ্বালা পোড়া করবে, মুখের দুর্গন্ধ হবে। এই সব কিছুই কিন্তু এই ডায়াবেটিক মানে রোগের সাথে সংযুক্ত। আবার অন্যদিকে যদি চিন্তা করি আমরা, যাদের দীর্ঘমেয়াদী মাড়ির রোগ রয়েছে তাদের কিন্তু এই ডায়াবেটিকের যে রোগ, এই রোগ যে ইনসুলিনের বিষয়টি, সেই ইনসুলিনের কার্যকারিতা কিন্তু কমে যেতে পারে দীর্ঘমেয়াদী মাড়ির রোগ থেকে। কত বড় একটি কথা, অনেকে এটা বুঝে না যে দীর্ঘমেয়াদী মাড়ির রোগ হয়ে গেছে, সেখান থেকে এমন জিনিস তৈরি হয়, সেই জিনিসটি আমাদের রক্ত প্রবাহে যে নর্মাল ইনসুলিন সে নিচ্ছে, সেই ইনসুলিনের কাজকে কমিয়ে দিচ্ছে। এটি একটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন সম্প্রতি রিসার্চে উঠে এসেছে। তো এই বিষয়গুলো আসলে সম্পর্কিত। আর অন্যদিকে যদি যাদের ব্লাড প্রেশারের কথা আপনি বললেন, কিছু কিছু ব্লাড প্রেশারের ওষুধ কিন্তু মাড়ির রোগকে বাড়িয়ে দিতে সাহায্য করে এবং মুখে শুষ্ক করে দেয়। আর শুষ্ক মুখ আমরা বারবারই বলে থাকি রোগের অভয় অরণ্য বলে থাকি। সে ডেন্টাল ক্যারিজ হতে পারে, মাড়ির রোগ হতে পারে, ক্ষত হতে পারে। তো মুখের শুষ্কতার বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আবার যাদের লম্বা টাইম ডিপ্রেশন আছে, তারা অ্যান্টি ডিপ্রেসেন্ট খায়, তাদেরও কিন্তু মুখের এই ওরাল হাইজিনটি অনেকটা ঝুঁকিপূর্ণ থাকে। এটা মাথায় রাখতে হবে। যারা ইনহেলার ইউজ করছে, পরবর্তী ডাক্তারের পরামর্শে কুলি করছে না, তাদেরও কিন্তু মুখে নানা ধরনের সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর যাদের এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের তো কোনো ঘা হলে সহজে শুকাতে চায় না। কারণ আমরা যখন খাবার খাই তখন কিন্তু এই খাবারের যেই কিছু ধারালো অংশ থাকেই, বিভিন্ন জায়গায় কিন্তু ছিঁড়ে যায় বা ক্ষত থাকে, যেটি সাধারণত এমনি হিল হয়ে যায় আমরা বুঝি না। বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম, তাদের এই ঘা হয়ে গেলে কিন্তু সহজে ভালো হতে চায় না। অর্থাৎ যথাসময়ে যথাযথভাবে ট্রিটমেন্ট আসলে নিতে হবে। আমরা আরও বিস্তারিত জানবো এই সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিন নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। শরীর ফিট রাখতে কোন কোন খাবার আমাদের অনেক বেশি প্রয়োজন আসুন জেনে নেই। সকালবেলার কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আমাদের শরীর অনেক বেশি ফিট থাকে। একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে পানি। পানি হচ্ছে সারা দিনে আপনি যে পরিমাণ কাজ করবেন বা যে পরিমাণ আপনার পানির দরকার, সেটা হচ্ছে যে আপনার রক্তের সার্কুলেশনটা ঠিক রাখে। সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি আপনার খাওয়া উচিত, কারণ পানি হচ্ছে মেটাবলিজমটা ঠিক রাখে এবং সারা রাতের যে পানি শূন্যতাটা থাকে সেটা অনেকটাই বুস্ট করে। এবং পানি হচ্ছে শরীরের টক্সিক উপাদানগুলো বের করে দেয় এবং মেটাবলিজমটা ক্লিয়ার করে। অনেকেই আছেন যারা হচ্ছে যে কনস্টিপেশনে ভুগছেন, তাদের কিন্তু এই 1 গ্লাস পানি সারাদিনের জন্য অনেক বেশি উপকার করবে। অনেকেই দেখা যায় যে অল্পতেই কাহিল হয়ে যান বা মাথা ব্যথায় ভুগছেন, তারাও কিন্তু হচ্ছে সকালবেলা যদি 1 গ্লাস পানি খেয়ে নেন তাহলে কিন্তু সারা দিনে অনেক বেশি এনার্জেটিক থাকবেন এবং ডিহাইড্রেশন থেকে অনেকটাই মুক্ত থাকবেন। এবার আসি কাঁচা ছোলার কথা। কাঁচা ছোলা হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং যদি আপনি অঙ্কুরিত ছোলা খেতে পারেন, সেটা যদি আদা কুচি বা একটু যদি রসুন কুচি বা কাঁচামরিচ দিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাপিটাইটটা অনেক বেশি গ্রো করবে এবং সারা দিনে আপনি অনেক বেশি ফিট থাকবেন। যারা ওজন বাড়াতে চান তারাও যদি কাঁচা ছোলা সকালবেলার মেনুতে রাখেন তাহলে কিন্তু আপনার ওজনটা ঠিক থাকবে এবং আপনি অনেক বেশি ফিট থাকবেন। এবার আসি খেজুরের কথা। খেজুর হচ্ছে এমন একটি জিনিস যেটা হচ্ছে যে মহিলাদের যেমন আয়রনের অভাব থাকে, তো আপনি যদি সকালের খাবারে একটা খেজুর রাখেন তাহলে কিন্তু আপনার সারাদিনের আয়রনের অভাব একটা খেজুর থেকে আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু ডায়াবেটিস যদি আপনার থাকে তাহলে খেজুরের ব্যাপারে আমি বলবো যে আপনি খেজুরটা শুকনো খেজুর বেছে নেবেন। সেক্ষেত্রে যদি আপনার ডায়াবেটিসের মাত্রা নর্মাল রেঞ্জে থাকে তাহলে আপনি একটা খেজুর খেতে পারবেন, আর যদি ডায়াবেটিস আপনার আনকন্ট্রোল থাকে তাহলে অর্ধেক খেজুর আপনি সকালের খাবারে অন্তর্ভুক্ত করতে পারেন। ওটসে প্রচুর পরিমাণ আয়রন থাকে। ওটস হচ্ছে দ্রবণীয় ফাইবার এবং ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কোলেস্টেরল, বিশেষ করে ব্যাড কোলেস্টেরলটাকে দূর করে দেয় এবং সারাদিনে আপনাকে অনেক বেশি কর্মক্ষম যোগাবে।
মধুর কথা না বললেই নয়, এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং যারা হচ্ছে যে ঘন ঘন ইনফেকশনে ভোগেন তারা সকালবেলায় যদি হাফ চা চামচ মধু কুসুম গরম পানিতে খান তাহলে কিন্তু আপনারা ঘন ঘন এই যে সর্দি কাশি এটা থেকেও কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। সারাদিনের ফিটনেসের জন্য আরেকটি খাবার হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে বা যাদের আয়রনের সমস্যা আছে তারা যদি ডার্ক চকলেট খেয়ে থাকেন সকালবেলা তাহলে কিন্তু হচ্ছে যে আপনারা কিন্তু অনেক বেশি ফিট থাকবেন এবং আপনাদের ডোপামিন যেটা হচ্ছে যে ভালো হরমোন সিক্রেশন করে, তো মুডটা অনেক বেশি ভালো থাকবে। সেদ্ধ ডিম কিন্তু হচ্ছে খুবই একটি সুপার ফুড। সকালের খাবারে সেদ্ধ ডিমের তুলনা নেই। যাদের চোখের সমস্যা আছে, চোখের ছানি পড়ার রোধ করে সেদ্ধ ডিম। এতে আছে সালফার কলিন এবং হচ্ছে যে পরিমাণ ভিটামিন থাকে বা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা হচ্ছে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং অন্য সব রোগের থেকে আপনাকে মুক্ত রাখবে। ডার্ক চকলেটের সাথে আপনি যদি কাঠবাদাম খেতে পারেন, কাঠবাদাম হচ্ছে ভিটামিন ই আছে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। সকালবেলার খাবারে 2টো কাঠবাদাম আপনাকে হার্টের এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেবে এবং আপনাকে রাখবে স্বতঃস্ফূর্ত। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে সকালবেলার খাবারে যদি আপনি চিয়া সিড যোগ করেন, চিয়া সিড আছে প্রোটিন সমৃদ্ধ একটি খাবার এবং আপনার এই খাবারটি চিয়া সিড 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ চিয়া সিড দেবেন এবং একটু লেবুর রস দিয়ে যদি কুসুম গরম পানিতে খেতে পারেন তাহলে আপনাকে সারাক্ষণই একটা সুন্দর একটা ফিটনেস বজায় থাকবে আপনার এবং আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাচ্ছেন এবং ওজন কমাতেও কিন্তু এই খাবারটির কোনো জুড়ি নেই। আপনার কাছে একটু জানতে চাইবো যে অনেকেই কিন্তু কমপ্লেন করে থাকে, সেটা বয়স কম হোক বা অ্যাডাল্ট পার্সন হোক, যে তাদের মুখ ড্রাই হয়ে যায়। এর বিশেষ কোনো কারণ আছে কিনা এবং যদি তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয় কী ধরনের ট্রিটমেন্ট তারা নিতে পারে? ড্রাই মুখ বা শুষ্ক মুখ হচ্ছে রোগ তৈরির একটি অন্যতম প্রধান উৎস। তো কেন এটা হতে পারে সেটা প্রথমেই বলা যেতে পারে যদি আমরা কম পানি খাই, বিশেষ করে রোজার সময় মুখ ড্রাই হয়ে থাকে, অনেকেই কর্মব্যস্ততার কারণে পানিটা ঠিকমতো খাওয়া হচ্ছে না বা তরল জিনিস পান করা হচ্ছে না, সেক্ষেত্রে অটোমেটিক মুখ ড্রাই হবে। অথবা যদি তার স্যালাইভারি গ্ল্যান্ড মানে যেখানে লালাটি তৈরি হয়, আল্লাহ আমাদেরকে 6টি বড় স্যালাইভারি গ্ল্যান্ড দিয়েছে আর অসংখ্য ছোট ছোট স্যালাইভারি গ্ল্যান্ড মুখের মধ্যে দিয়েছে যেখানে লালা তৈরি হয়। ওখানে যদি কোনো সমস্যা হয়ে যায় বা কোনো রোগ হয়ে যায় তাহলেও কিন্তু মানে উৎসে যদি কোনো রোগ হয়ে যায় তাহলে মুখ ড্রাই হতে পারে। অন্যান্য রোগ যেমনটি বলছিলাম, ডায়াবেটিক হলে খুব সহজে মুখ ড্রাই থাকে। যারা অন্যান্য কারণে লম্বা দিন ওষুধ খাচ্ছে, সে ব্লাড প্রেশার ওষুধ হোক, অ্যান্টিডিপ্রেসেন্ট হোক, যারা ক্যান্সারের পেশেন্ট, কেমো নিচ্ছে, রেডিওথেরাপি নিচ্ছে, তাদেরও কিন্তু এই মুখটি ড্রাই হয়ে থাকতে পারে। তো ড্রাই হয়ে গেলেই কিন্তু নানা ধরনের রোগ বাসা বাঁধবে। তো সুতরাং এই সমস্ত সমস্যা যাদের রয়েছে, যে মুখ ড্রাই হয়ে থাকে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে হবে। কেন কিভাবে মুখটিকে ড্রাইটিকে প্রতিরোধ করা যায় এটাকে ব্যবস্থা নিতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা এই যে ডেন্টালের যে আধুনিকায়ন সেটি সম্পর্কে জানতে পারবে এবং এই যে আপনি ছোটো ছোটো কিছু সমস্যার কথা বললেন সেটি হলে কখন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত সেটি সম্পর্কে ভালো ধারণা আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে পাবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা। ধন্যবাদ আপনাকেও। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।